হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? বাবা-মা হিসেবে আমরা আমাদের সন্তানদের সাথে যেই রকম ব্যবহার করব, একটা সময় আমাদের বাচ্চাও আমাদের সাথে ঠিক সেই রকমই ব্যবহার ফেরত দিবে। বাসার ছোট বাচ্চাগুলো এত দুষ্টুমি করে আর বড় বাচ্চাগুলোকে এই দুষ্টুমি কিছুটা সহ্যই করে নিতে হয়। সানায়ার আজকে টেক্সট বুক ছিঁড়ে ফেলেছে আমাদের সোহানা, আর সেইটা নিয়ে আমি প্রচণ্ড ভয়ে ছিলাম যে সানায়ার রিয়াকশনটা কেমন হয়। মেজো বাচ্চাগুলো এমনিতেই একটু বেশি সেনসিটিভ হয় আর আমাদের সানায়া এত সুপার সেনসিটিভ। তবে আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা বাচ্চাই বুঝিয়ে বলে কথা বুঝতে চেষ্টা করে। কদিন আগেই বাংলাদেশ থেকে আমার একটা পার্সেল আসছে, সেই পার্সেলটা আজকে আমি ওপেন করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম পার্সেলে কি কি আছে। খুব সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশনস আছে, আর সেই সাথে আছে অসম্ভব সুন্দর কিছু চুড়ি, আর এগুলো আমি আনেছি গ্লোবো পোর্টের মাধ্যমে। সেই ডিটেলসই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন সকালবেলা আমাদের সানা এরকম লাস্ট মোমেন্টে বাজে হুড়াহুড়ি, আর একদম যাওয়ার সময় জুতাটা পরার সময় সে পায় না। ওই যে দেখেন রাস্তার অর্ধেক খান যায়, তারপরে তার মনে পড়ছে সে জুতা ঠিক মতো পরে নাই, আবার জুতা ঠিক মতো পরে নিতেছে এখানে। এমন না যে তারা ঘুম থেকে দেরি করে ওঠে, ঘুম থেকে সময় মতো উঠলেও লাস্ট মোমেন্ট পর্যন্ত ঠেলতে ঠেলতে তার প্রত্যেক দিনই এরকম দেরি হয়ে যায়। একই সাথে উঠে একই সাথে রেডি হলেও সাফওয়ান কিন্তু আগে আগেই একদম অন টাইমে চলে যাবে, কিন্তু ম্যাডাম আমার অলওয়েজ লেট লতিফ। অবশ্য ওর দোষ দিব কি, এখন আমার এমন অবস্থা যে 3 বাচ্চা নিয়ে কোথাও যাইতে গেলে লাস্ট মোমেন্টে আমারও সবসময় এরকম হুড়াহুড়ি হয়। বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠাই দিয়ে আজকে আমার ক্লাস ছিল, আমি চলে আসছি ক্লাসে। আর আজকে আমাদের ক্লাসে নতুন একজন স্টুডেন্ট জয়েন করছে, আর ওনার বয়স মাসাল্লাহ 77 বছর। চিন্তা করা যায় 77 বছর। আমি জিজ্ঞেস করি যে স্টুডেন্টটি আমার ক্লাসে আসে, প্রথম প্রশ্নই থাকে যে কেন ইংরেজি শিখতে চায়। উনি বললো উনি দেশ বিদেশে অনেক ট্রাভেল করে, এই কারণেই উনি ইংলিশটা আরেকটু পাকাপোক্তভাবে শিখতে চায়। আসলে মানুষের সবচেয়ে বড় হাতিয়ারই হচ্ছে তার উইল পাওয়ার। উইল পাওয়ার থাকলে মানুষ যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে লাইফে। আর যদি থাকে আমার মতো দুনিয়ার এক্সকিউজ, তাহলে সে সবসময় এক্সকিউজ দিয়েই যাবে, কোনো কিছুই লার্নিং করতে পারবে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে সময় আমি ক্লাসে যাই ওই সময় সুহানা করেটা কি। তো সুহানা ওই সময় ওর বাবার সাথেই থাকে, ভাগ্যিস ওর বাবার সাথেও থাকে, নাইলে তো আসলে আমি বাইরে যে কিছু করতে পারতাম না। অল্প সময়ের জন্য হলেও যেহেতু বাবার কাছে রেখে আমি যেতে পারি, এই কারণে হচ্ছে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারছি। লাস্ট উইকে আমার একটা পার্সেল আসছিল বাংলাদেশ থেকে, আর যেটা আমি আনেছিলাম হচ্ছে গ্লোবো পোর্টের মাধ্যমে। বাই দ্য ওয়ে, আমি আমার যত পার্সেল সবকিছু গ্লোবো পোর্টের মাধ্যমে আনাই। ওনাদের সার্ভিসটা খুবই সুপার ফাস্ট আর অনেক বেশি ট্রাস্টওয়ার্দি। কিন্তু ওই দিন কোনোভাবেই আমি আমার পার্সেলটা ওপেন করতে পারতেছিলাম না, কারণ ম্যাডাম আমার পার্সেলের উপরে উঠে যে বসে রয়েছে সে সেখান থেকে নামবেই না। বাংলাদেশ থেকে আপনারা বিশ্বের যে কোনো প্রান্তে গ্লোবো পোর্টের মাধ্যমে আপনার প্রিয়জনের কাছে পার্সেল পৌঁছায় দিতে পারবেন। ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস গ্লোবো পোর্টের মাধ্যমে আপনার পার্সেলটা পৌঁছায় যাবে মাত্র 5 দিনের মধ্যে, আর তাও একদম আপনার দোরগোড়ায়। আর ওনাদের প্যাকেজিং সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। যেমন আমার যত পিআর এর ড্রেসেস থাকে বা আমার যত প্রমোশনের জিনিসপত্র থাকে, এগুলো সবকিছু জমা হয় হচ্ছে আমার বোনের বাসায়। তো ওনাদের অফিস থেকেই কিন্তু হোম পিক আপ সার্ভিস আছে, যেটার মাধ্যমে সবসময় আমার বাসার থেকে ওনারা এসে প্রোডাক্ট মেপে তারপরে হচ্ছে নিয়ে যায় ওনাদের অফিসে, এবং ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখিয়ে যে এভাবে প্যাকেজিং করছে, সবকিছু একদম সুন্দর স্বচ্ছভাবে প্যাকেজিং করে আমাকে অনলাইনে রেখেই। গ্লোবো পোর্টের আরো একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে ফ্রি স্টোরেজ সুবিধা। যেমন ধরুন অনেকেই আছে আমরা যারা বিদেশে থাকি, আমরা একটার পর একটা অর্ডার করে বাংলাদেশে কোথায় জমাবো তারপর সব একসাথে আনবো, এই জায়গাটাও থাকে না। তো যাদের এরকম অপশন নাই যে কোথায় জমা করবেন সবকিছু, তারা কিন্তু চাইলেই গ্লোবো পোর্টের অফিসে আপনার প্রোডাক্টগুলো জমা করতে পারেন। একটা কেনি ধরেন আপনি অর্ডার করে ওখানে রেখে দিলেন, আপনার নামে একটা স্টোরেজ থাকবে। আর তারপরে যখন আপনি মনে করবেন যে না আমার সব কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন আমি আনতে চাই, তখন হচ্ছে ওনাদেরকে বললেই হবে, সেভাবে আপনার সব প্রোডাক্ট ওনারা লিস্টেড করে রাখবে, আপনাকে সেভাবে সুন্দর করে পাঠিয়ে দিবে। বাই দ্য ওয়ে, আমি যে পার্সেলটা রিসিভ করেছি আমাকে কিন্তু একটা সামান্য পরিমাণ ট্যাক্স দিতে হয়েছে। বিভিন্ন কান্ট্রির আসলে বিভিন্ন রকম রুলস থাকে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কোন কান্ট্রিতে পার্সেলটা নিচ্ছেন সেই কান্ট্রির রুলসের উপরে। যেমন জাপানে ছোট পার্সেল আসলে সেটার উপরে ট্যাক্স হয় না, বাট যখন আমি এরকম বড় পার্সেল আনাই তার উপরে সামান্য কিছু ট্যাক্স দিতে হয়। কিন্তু অনেক কান্ট্রিতে আছে যেখানে প্রত্যেকটা পার্সেলের উপরেই হচ্ছে ট্যাক্স ম্যান্ডেটরি করে দিয়েছে। আর যদি আমারটা খুব সামান্য, বাট এটা বলে রাখা ভালো যে সামান্য একটা ট্যাক্স কিন্তু আসে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার পার্সেলটা আনবক্সিং করে ফেললাম, আর এইসব প্রোডাক্ট যখন আমি পরবো অবশ্যই আপনাদের সাথে তখন তো পিকচার্স অ্যান্ড কোথা থেকে কি নিয়েছি শেয়ার করব। তারপর যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর এই সুন্দর চুড়িগুলো যেগুলো আমাদের সুহানা বুড়ি পরে আছে, এগুলো এত সুন্দর হয়েছে। হ্যান্ডমেড চুড়িগুলো যে আপুরা এত সুন্দর করে বানায়, এই আপুর চুড়ি না দেখলে বোঝা যাবে না। আপুর পেজের নাম হচ্ছে ব্লেসড উইথ স্টাইল। আপুর পেজটা অবশ্যই একবার ভিজিট করবেন। 2 দিন আগে সাফনের বাবা একটু লাল শাক নিয়ে আসছিল, তো খুব শখ করে লাল শাক নিয়ে আসছে, কারণ এই দেশে তো যখন তখন লাল শাক পাওয়া যায় না। ওই হালাল শপে দেখা যায় কালে ভদ্রে একটু লাল শাক ওঠে। ভাবলাম যে এই বছরের প্রথম লাল শাক রান্না করতেছি, একটু ভালো মতো রান্না করি,
এই জন্য একদম গুঁড়া চিংড়ি ছিল ফ্রিজে কিছু, ওই গুঁড়া চিংড়ি দিয়ে তারপরে হচ্ছে লাল শাকটা আমি চড়াই দিলাম। আর আমার রান্নার পরে মনে হচ্ছে যে আমি চিংড়ি মাছই রান্না করছি, লাল শাক একদম শুকায় অল্প একটু হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই সোহানার কোনো সারা শব্দ নাই। আসলে যখনই সারা শব্দ না থাকে তখনই বাচ্চারা কোনো না কোনো একটা আকাম করে। এসে দেখি যে সে সানায়ার বই পানিতে ভিজায় তারপরে ছিঁড়ে ভিড়ে ওটার এমন অবস্থা করছে যে ওইটা আর কোনো ব্যবহার উপযোগী নাই। এর আগেও সে কয়েকবার সানায়ার বইয়ের উপরে পানি ফেলাইছে, বাট ওইটা আমি আয়রন করে ওইটাকে আমি হচ্ছে শুকাই ফেলছি। বাট এইবার এমন অবস্থা করছে বইটার যে আমি খুবই টেনশনে পড়ে গেছি যে এই বই আমি এখন করবোটা কি। আর সানায়া হচ্ছে খুবই সিরিয়াস তার জিনিসপত্রের ব্যাপারে। তার জিনিস যদি কেউ নষ্ট করে, মনে করেন ওই দিন পুরা দিন আমাদের কারোর কোনো নিস্তার নাই। এটা ছিঁড়ছে কে? কে ছিঁড়ছে এটা? সানায়া ছিঁড়ছে না সুহানা ছিঁড়ছে? কে ছিঁড়ছে? সুহানা? তাকাও মামাকে দেখো, এটা ছিঁড়ছো কেন? এটা ছেঁড়া যায়? ছেঁড়া যায়? আপু কি বলবে এখন তোমাকে, বলো। বকা দিবে না? ছিঁড়ছে, এটা ছেঁড়া যায় সুহানা? এটা স্কুলের বই, এই বই তো আর একটা দিবেও না, এটা বলে একটাই দেয় বলে স্কুলের বই। এখন এটা টিচারে নিয়ে যায় দেখাইতে হবে যে টিচার দেখো এই অবস্থা করছে, বইটার কি করবো। আর এই যদি সানায় আয়সা একবার দেখে যে তুমি এই কাজ করছো ওর বইয়ের, ও সবকিছু সুন্দর করে গুছাই রাখার মানুষ, আজকে একটা কিয়ামত বানাই দিবে তোমারে। চিসে কে? চিসে কে? চিসে আপু ছিড়ছে? ভাইয়া ছিড়ছে? আপু ছিড়ছে? এরকম আর ছিড়বা? আর ছিড়বা তুমি এটা? চিসে কেন চিসছো? চি 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 চি। সানার সাফনের লাঞ্চও আমার দিয়ে আসা লাগতো স্কুলে, এই জন্য আমি পরে ওর বইটা নিয়ে গেছিলাম স্কুলে, যে টিচারকে দেখালাম যে টিচার এই অবস্থা করছে, বইটা তো আর ব্যবহার করা যাবে না, কি করা যায়। তো টিচার বললো সমস্যা নেই, যেখান থেকে ছিঁড়ছে ওইটা অলরেডি ব্যবহার মানে পড়া শেষ ওদের। আর যেহেতু পুরো বইটাই ভিজে গেছে, বাকিটুকু যেন আমি শুকাই ফেলি। আর যদি একান্তই ওইটুকু ব্যবহার করা না যায় তাহলে হচ্ছে উনি প্রিন্ট আউট দিয়ে দিবে, কারণ বই এক্সট্রা নাকি ওনাদের কাছে থাকে না। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যে বই থাকে ওগুলো নাকি ফিক্সড, এর বাইরে এক্সট্রা বই থাকে না, কাজে বই দিতে পারবে না, ওনারা হচ্ছে প্রিন্ট আউট দিতে পারবে। তো যাই হোক এতটুকু এনশিওর হয়ে আমি তারপরে হচ্ছে সানাকে আর জানাই নাই, জাস্ট আমার হাতে যেহেতু ওর বইটা ছিল ও দেখছে, তো ওকে আমি জাস্ট একটুকু বলছি যে সানায়া সরি, সুহানা তো বুঝে নাই, তোমার বইয়ের মধ্যে একটু পানি ফেলে দিছে, তো আমি টিচারকে বলছি, টিচার বলছে যে সমস্যা নাই, যদি তুমি ব্যবহার করতে না পারো তাহলে তোমাকে প্রিন্ট আউট দিবে। সানার স্কুলের বই সিরিয়াস শেষ কোটি কোটি করছে। কি করছে দেব অবস্থা। আইলে মারবে। সানায় যে মানুষ, সাফান হলে একটা কথা ছিল, ধরবে তো ধরবে, তো আবার সানায়ের বই ধরছে, কি সাহস। সানায়ের জিনিস ধরার আমাদেরই সাহস হয় না। সানায় কি করবে তোমারে? আজকে এর বুঝাই রাখতে হবে। সানা খাইয়ে লইবে। সানায় তোমারে আজকে খবর আছে, তুমি দেখো সানায় তুমি কি করছো এটা। চিসু তো তুমি। কে ছিড়ছে এটা? তুমি ছিড়ছো? হ্যাঁ তুমি ভালো কাজ করছো এটা না পচা? তা করছো কেন পচা? সোনা পচা কাজ করছে? কি করছো তুমি? এটা কি করছো তুমি? এই বেবি দুষ্টমি, চি চি চি, অনেক পচা কাজ। একটা মাইট দিব, মাইট দিব, মামা একটা মাইট দিয়ে দিব। টাক কেন আলো ছিল? দাও না, এটা দেখি এখন হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে যতটুকু ড্রাই করা যায়। প্রথমে ভাবছিলাম অবশ্য হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে ফেলবো, পরে দেখলাম যে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করতে গেলে না পাতাগুলো একটু কেমন জানি খসখসা হয়ে যায় আর কেমন ঢেউ ঢেউ টাইপের হয়ে যায়, এই জন্য ভাবলাম আয়রন করে দেই। তো কিছুক্ষণ আয়রন করার পরেই সব কিছু একদম ড্রাই হয়ে গেছে, তবে কিছু পাতা একেবারেই নাই হয়ে গেছে, ওগুলো মনে হয় কোথায় যে ফালাইছে ছিঁড়ে টিড়ে ওই জানে ভালো। কালকে অনেক কিছু রান্না করছিলাম, মাছ রান্না করছিলাম, ফ্রিজে ডাল রান্না করা আছে, এরপর সকালে শাক রান্না করছি, বাট তারপরেও মনে হচ্ছিল আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো। আর আলু ভর্তা হচ্ছে এমন একটা জিনিস আমাদের বাঙালিদের একটা মানে আবেগের জায়গা, আসলে যখন মনে চায় যে এটা খাবো তখন আর কিছুই ভালো লাগে না। স্পেশালি আমার তো ভালোই লাগে না, মনে হয় যে না আজকে আমি আলু ভর্তা আর ডিম ভাজি দিয়েই খাবো। তো আজকে আমি এখন আলু ভর্তা করতেছি, আর আমাদের বাসায় আলু ভর্তা করলে সবসময় কাঁচা মরিচ দিয়েই করা হয় বেশি, কারণ সাফানে বাবা শুকনো মরিচ খেতে চায় না। কিন্তু আজকে আমার মনে হলো একেবারে শুকনো মরিচ দিয়ে ভালো করে তেল দিয়ে তারপরে গাওয়া ঘি দিয়ে একেবারে সেই রকম একটা ভর্তা করবো। আর এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। যদিও আলু ভর্তা আর ডিম ভাজির সাথে সবসময় পাতলা ডালই বেশি ভালো লাগে, বাট গতকালকেই আমি পাঁচমিশালি ডালটা রান্না করছিলাম, কাজে আবার ডাল রান্না করতে ইচ্ছা করলো না। আলহামদুলিল্লাহ অনেক মজা করে ভাত খেয়েছি। সোহানাকেও আমার প্লেটে একসাথে ভাত খাওয়াই দিয়েছে, আর এখন ওর জন্য একটু ফিডার ঠান্ডা করে নিচ্ছি। ওকে এখন একটা ফিডার দিলেই ও কিছুক্ষণের জন্য ঘুমায় যাবে, তারপর আমি ধোয়া ফলা টুকটাক কাজ করে ফেলতে পারবো। তোমাকে একটা কথা বলবো, কিন্তু তুমি রাগ করো না, হ্যাঁ? একটা সোহানা একটু দুষ্টুমি করে ফেলছে,
সেটা তুমি অত ছোট মানুষ বুঝে নাই, তাই করে ফেলছে। এটা একদম পানি দিয়ে ভিজায় ফেলছিল। 待ってここここここ待ってもうやってたページ যেগুলো অলরেডি লেখা শেষ সেগুলো। It's okay It's okay? It's okay কিছু বলবে না তুমি সুহানাকে? বকা দিবে না? そうなとベビー বেবি তাই কিছু বলবা না? টিচারকে আমি বলে আসছি, টিচার এরকম ছিঁড়ে গেছে, এটা কি করবে? তখন টিচার বলছে যে এগুলো একটু শুকাইয়ে তারপরে সানায় ব্যবহার করতে পারবে, আর যদি ব্যবহার করতে না পারে তাহলে টিচার তোমাকে প্রিন্ট করে দিবে ক্লাসে, যে পেজটা তোমার পড়াবে তার পেপারটা প্রিন্ট করে দিবে। তাও তুমি কানলা না যে? মন খারাপ হলেন না একটু? কেন মন খারাপ হয়নি? そんなベビーとこのちょっと無事世界石を না, তুমি শিখাই দিও। এই দেখো তোমার আপু কিছুই বলেনি তোমাকে। だってスワナがかわいそうじゃない逆に কেন তুমি সুহানাকে একটু বকা করলা না সেটা আমাকে বলো। そんな無事これせ না, বুঝতে করেনি। তাইলে কি? 無事なこれチレフェルスタイレケの僕 না বুঝে করলে বকতে হবে না? 無事笑いながらチレセタミは怒るকিন্তুキーছানা না বুঝে করলে বকা দিতে হয় না, আর বুঝে করলে তখন বকা দিতে হয়। কে শিখাইছে সেটা? কেউ শেখায়নি টিভিটা ভেঙে ফেলছিলাম, আমার কিছু বলছিলাম না সেই তো কোন আমি এরকম ছিলাম না। আমি আরো ছোট ছিলাম ছোট ছিল, না বুঝে করছো, এই জন্য তুমিও সুহানা না বুঝে করছো, তুমি সুহানাকে মাফ করে দিলা। ওই দেখ সুহানার অবস্থাটা কি? আয় কি রে সুহানা? আল্লাহ, কি দেখবা সুহানা? দেখবা এটা কি জুতা? সুন্দর তোমার জুতা। মাশাআল্লাহ, সানায়া সুহানাকে একটা কিছু বলে না। আপনি বাচ্চাদের সাথে যত ধৈর্য দেখাবেন এই রেজাল্টটা আপনি আপনার বাচ্চাদের মধ্যেও পাবেন। আমি সহজে আমার বাচ্চাদেরকে যে বকাঝকা করি না, কোনো কিছু যদি করে ফেলে ভুলে কখনো ওদেরকে বকা দেই না, সেটারই রিফ্লেকশন সানায়ার আজকের বিহেভিয়ারে পেলাম। আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।